এখন বুঝতে হবে যে ট্রাম্প ক্ষমতায় আসা এবং কিছু পরিবর্তন যে হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পটভূমির, তাতে করে রাজনৈতিক পরিস্থিতির কিছু উলটপালট হয়েছে বাংলাদেশের। সেটা ট্রাম্পের নির্বাচনে বলি, অথবা শেখ হাসিনার চলে যাওয়া বলি, অথবা ভারতের অবস্থান কি হবে সেটাও বলি। এই সব কিছুই এখন আমাদের বোঝার দরকার আছে। কারণে বোঝার দরকারটা আছে যে আমাদের চারপাশে যত দেশ অবস্থান করে তাদের মধ্যে অন্তত 3টি দেশ আমাদের প্রতিবেশী, এবং আরও একটি দেশ একদমই প্রতিবেশী না হলেও একদম কাছাকাছি। এখন ভারতের প্রভাব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবও খুবই বেশি, ক্ষমতাও খুবই বেশি। এই সব কিছুই আমাদের এখন সামাল দিতে হবে, এবং এই সামাল দিতে গিয়ে বাংলাদেশকে কূটনৈতিক, ভূরাজনৈতিক এবং ধর্মীয় এবং অন্যান্য বিষয়েও কিছু জিনিস সামাল দিতে হবে। আমার ধারণা এই সব যদি সামাল দিতে পারি তাহলেই আমরা টিকতে পারবো, না হলে আমরা এক ধরনের মারাত্মক সমস্যার সম্মুখীন হব বলে অন্তত আমার ধারণা। বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার ভাই বসা আছেন বিএনপি নেতা, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য আলমগীর কবির, এবং আমার ডানে রয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুল হক। তিনি পারভিরার সভাপতি, এফবিসিসির সাবেক পরিচালক, সার্ক চেম্বারের সাবেক পরিচালক, এবং তিনি জাপান বাংলাদেশ চেম্বারেরও নেতৃত্ব দিয়েছেন, এবং এই মুহূর্তে বাংলাদেশের জাপানিজ ইনভেস্টরদের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। জাপান সম্রাটের কর্তৃক রাষ্ট্রীয় সম্মাননায় সম্মানিত আব্দুল হক আমার ডানে। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে, আপনি যেহেতু ব্যবসা বাণিজ্য অর্থনীতির সঙ্গে যুক্ত এবং রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন একজন, মিস্টার আলমগীর কবির অত্যন্ত প্রথিতযশা রাজনীতিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, কূটনৈতিক যে কোনো বিবেচনা থেকেই আমরা দেখি না কেন, এমনকি বাংলাদেশের নিরাপত্তার বিবেচনা থেকে বাংলাদেশ একটা অস্থির সময় পার করছে, এবং অনেকের কাছেই মনে হয় যে এটা আসলে হওয়া উচিত ছিল না, বিশেষ করে জুলাই অগাস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে। কেননা এটা পুরো সরকারের নেতৃত্ব দিচ্ছেন একজন নোবেল লরিয়েট, শান্তিতে নোবেল পাওয়া মানুষ, কিন্তু বাংলাদেশ এখন অশান্ত। নির্বাচন, জুলাই সনদ, ঐকমত্য সব কিছুই হচ্ছে, আবার হচ্ছে না, এক ধরনের চরম অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ। মিস্টার আলমগীর কবির, একটু আপনার কাছ থেকে আমি বুঝতে চাই যে আপনি কিভাবে গোটা পরিস্থিতি দেখছেন বা আপনার পর্যবেক্ষণকে। আপনাকে ধন্যবাদ। আমাদের দেশে স্মরণকালের সবচেয়ে বড় একটা বিপ্লব বলি, অভ্যুত্থান বলি, এটা হয়ে গেছে, এবং এর মাধ্যমে ফ্যাসিবাদ, স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু বিপ্লব অভ্যুত্থানের পরে, যে কোনো অভ্যুত্থানের পরে জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে হয়, এবং প্রো পিপুল একটা নেতৃত্ব জাতির সামনে আসতে হয়। পৃথিবীর ইতিহাসে আমরা তাই দেখি। পৃথিবীর দেশে দেশে যেগুলো অভ্যুত্থান হয়েছে, গণবিপ্লব হয়েছে, সেগুলোতে নতুন নেতৃত্বের বিন্যাস ঘটেছে, এবং যারা জাতীয় আকাঙ্ক্ষাকে, জাতীয় স্বপ্নকে চরিতার্থ করার চেষ্টা করেছে, এবং সেটা আংশিক হলেও সফল হয়েছে। তবে আমার দৃষ্টিতে এই সংগ্রাম ব্যর্থতায় পর্যবসিত হলো।
এটার মূল বিষয় হচ্ছে সরকারে যারা আছে তারা কতগুলো নীতিহীন এবং অপদার্থ, আগে অতিকথন করত, এখন কথাই বলে না। আগে বেশি কথা বলতো, এখন কথাই বলে না। আমি 62-63 হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন দেখেছি, 68-69 গণ আন্দোলন করেছি, 71 স্বাধীনতা যুদ্ধ করেছি, এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এটাকে দেখেছি। আন্দোলনগুলো জনগণের ভিতর থেকে গড়ে ওঠে, স্পন্টেনিয়াসলি গড়ে ওঠে, কিন্তু পরিণতি যেটা, শেষ পরিণতি যেটা, আন্দোলনের ফসল যেটা, সেটা জনগণ তার ঘরে তুলতে পারে না। যারা আন্দোলনের নেতা তারাও ব্যর্থ হয়, আবার যারা আন্দোলনের মধ্যে দিয়ে বেরিয়ে আসে নতুন নেতৃত্ব, তারাও ব্যর্থ হয়। আমরা অতীতে এটা অনেকবার দেখেছি। কারণ সফলতা একটা লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্য থাকতে হবে সামনে, তাহলে সফলতা আসবে। আমরা কি চাই? আমরা মডারেট ডেমোক্রেসি চাই বাংলাদেশে। মডারেট ডেমোক্রেটরা বাংলাদেশ পরিচালনা করবে এবং এই জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য পর্যালোচনা করবে, ইতিহাসের থেকে শিক্ষা নেবে এবং একটা তাত্ত্বিক ভিত্তি রচনা করবে, তত্ত্বগত দিক। তারপরে এই জাতির অসংখ্য আন্দোলনের ইতিহাস পর্যালোচনা করে সেখান থেকে শিক্ষা নিয়ে একটা নতুন আদর্শ বা নীতি দেশের জনগণের সামনে থ্রো করবে, তাহলে এটা সফল হবে। আমাদের এখানে অতীত নেতৃত্বের ব্যর্থতাও আছে, সফলতাও আছে। তবে এই জাতি কখনো পশ্চাৎপদ রাজনীতি, পশ্চাৎপদ চিন্তাধারা, উগ্র চিন্তাধারা এই জাতি কখনো গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না। আমি সর্বত্র উগ্রতা দেখি, আগেও দেখলাম উগ্রতা, এখনও দেখি উগ্রতা, ভীষণ উগ্র। কি বলছে সে নিজেও জানে না, কাদের বলছে সেটাও বোঝা যায় না। তো এরকম একটা বিপন্ন রাজনীতির অবস্থা আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কখনো দেখিনি। এখন এখানে আমি আগেও বলেছি তৃতীয় মাত্রায় যে একটা বিপ্লব বা অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল লাগে, দলের কাছে তাত্ত্বিক ভিত্তি লাগে, ইতিহাসের জ্ঞান লাগে, বাস্তব আন্দোলনের গভীর উপলব্ধি লাগে। এখন আমাদের এই যে বাংলাদেশ, এখানকার বাস্তব অবস্থাটা কি এ সম্পর্কে গভীর উপলব্ধি ছাড়া বা এ সম্পর্কে থিওরিটিক্যাল একটা চিন্তা যেটা জাতির কাছে গ্রহণযোগ্য হবে, এটা না দিয়ে কোনো পশ্চাৎপদ চিন্তা বা একটা পিছিয়ে পড়া রাজনীতি দিয়ে আমরা সামনে অগ্রসর হতে পারবো না। আর এই যে দীর্ঘ জাতির কাছ থেকে খসে গেল প্রায় এক বছরের বেশি সময়, এক বছরের বেশি সময়ে অ্যাচিভমেন্ট কি? আমি কিছু খুঁজে পাই না গাল গল্প ছাড়া। ফলে এটা আমি কাউকে অ্যাটাক করে কথা বলতে চাচ্ছি না, আমি চাই না সেটা। বিএনপি একটা মডারেট রাজনৈতিক দল, বিএনপি প্রো পিপুল একটা রাজনৈতিক দল এবং শান্তিপূর্ণ পথে পাওয়ার ট্রান্সফার, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস এবং গণতান্ত্রিক সংগ্রামের চেতনা, চিন্তা এবং
আধিপত্যবাদ, উপনিবেশবাদ বিরোধী যে চিন্তা, সেই চিন্তা বিএনপি করে, যার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সঠিকভাবে উচ্চারণ করেছিলেন যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে, আমাদের কোনো ঠিকানা নেই, আমাদের ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। তো এই ফিলোসফিগুলোকে ধরে বিএনপির যে পলিটিক্সটা, সেই পলিটিক্সটা সাম আপ করে এটার উপরে দাঁড়িয়ে একটা আদর্শবাদের উচ্চারণ এবং জিয়ার রাজনীতি, এটাকেও সাম আপ করা। এই যে একজন বলে ফেললেন যে ইউনূস সাহেব দ্বিতীয় জিয়া। এখন জিয়ার রাজনীতিটা কি? আগ্রাসন বিরোধী, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মনির্ভরশীল, স্বনির্ভর বাংলাদেশ, এগুলো ছিল জিয়ার পলিটিক্স। এবং একটা স্বচ্ছ পররাষ্ট্রনীতি। তো এইসবের সাথে প্রফেসর ইউনূসের কোথাও মিল আছে আমি খুঁজে পাই না। আমি জানি না কোন সূত্রে তিনি দ্বিতীয় জিয়া হয়ে গেলেন, আমি এটা বুঝতে পারলাম না। এগুলো ধরেন আমার অজ্ঞতাই ধরেন, আমি কি বলবো আর। জি, আমি আসছি আপনার কাছে। আমি আব্দুল হকের কাছে একটু শুনি যে জুলাই কি ব্যর্থ? জুলাই অভ্যুত্থান যেটা মির্জা আলমগীর কবির বলছেন, এবং গত এক বছর ধরে বা তার খানিকটা বেশি সময় ধরে সরকার, রাজনৈতিক দলগুলো সবাই মিলে যে চর্চা হলো, এই চর্চার আসল ফল কি, শেষ মানে নিট ফল কি, নিট রেজাল্ট কি? আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে তৃতীয় মাত্রার দেশ এবং বিশ্বের ছড়িয়ে থাকা সব দেশে হাজারো লাখো দর্শক শ্রোতাকে সালাম ও আদাব জানাই। আমি বক্তব্যের শুরুতে আমার সামনে উপবিষ্ট আমাদের অত্যন্ত, আমার ব্যক্তিগতভাবে আমার খুব শ্রদ্ধেয় একজন জাতীয় নেতা আলমগীর কবির সাহেব, তিনি এখানে আছেন এবং তিনি যে মন্তব্যগুলো করেছেন, এবং তিনি যেহেতু সারা জীবন একটা আদর্শ এবং নীতি ফলো করেছেন, অনেক প্রতিকূলতার মধ্যে, এমনকি তার নিজের দলের ভিতরেও তিনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু কখনো আদর্শচ্যুত হন নাই। এরকম নেতাও আমাদের দেশে আছে, এটাই আশার বিষয় আমার কাছে মনে হয়। জুলাই বিপ্লব দেখুন, সারা পৃথিবীর নজর কিংবা দৃষ্টি আকর্ষণ করেছিল যে ঘটনাটি 5ই আগস্টে, এবং তখন বিশ্বের সেরা পত্রিকা দ্য ইকোনমিস্ট বলেছিল বাংলাদেশ বিগিনস অ্যাগেন। বাংলাদেশের নবযাত্রা কিংবা আহমদ শফা সাহেবের ভাষায় বাংলাদেশের একটা নব উত্থান, উনি উত্থান পর্ব বলতেন। আজকে একটু আগেই আলমগীর কবির সাহেব আহমদ শফা সাহেবের কথা স্মরণ করছিলেন, কারণ একটা জাতিকে গাইড করা, নীতি আদর্শ কিংবা তাত্ত্বিকভাবে পথ দেখানো দরকার দার্শনিকদের, এবং রাজনৈতিক দার্শনিকরা থাকে। আমাদের এই মুহূর্তে আমরা তার খুব তীব্র অভাব বোধ করছি বাংলাদেশে। আমার বয়স এখন 74। আমি আলমগীর কবির সাহেবের যে ঘটনা প্রবাহ বললেন 71 থেকে শুরু করে আজকে 2025 সালের অগস্টে, 24 সালের অগস্টের ঘটনা, সবটাতেই কিন্তু কোনো না কোনোভাবে অংশগ্রহণ করছি। এটা সৌভাগ্যের বিষয়। এবং যে প্রত্যাশাগুলো ছিল মানুষের, 71-এ তো ওরকম করে বুঝতাম না যে আমরা, জনগণ চাইলেও জিয়াউর রহমান সাহেব একজন সামরিক তরুণ অফিসার যখন চরম হতাশার মধ্যে তিনি ঘোষণা করলেন চট্টগ্রামে, তখন মানুষ নতুন করে আশান্বিত হলো বাংলাদেশ স্বাধীন, এবং স্বাধীনতার জন্য তারা ঝাঁপিয়ে পড়ল, যুদ্ধ হলো, এবং সেখানে 9 মাসে ভারত তার নিজস্ব ভূপ্রাকৃতিক প্রভাব বলো কিংবা আমাদের জন্য ভারত সেই সময় আমাদের সাহায্য করেছে, কিন্তু তার নিজস্ব স্ট্র্যাটেজিক গোলও ছিল। আমরা 9 মাসের মধ্যে স্বাধীন হলাম। স্বাধীনতার পরে যে ভয়ঙ্কর অবস্থায় আমরা পতিত হলাম, সেটার জন্য হয়তো গোটা জাতি মোটেই প্রস্তুত ছিল না। তো সেই সময় 75 সালে যে আমাদের যার নামে স্বাধীন মুক্তিযুদ্ধ হলো, আমাদের শেখ মুজিবুর রহমান, তিনি আসলেন দেশে, এবং এসে তিনি কিন্তু আমাদেরকে ঠিক যেভাবে কাঙ্ক্ষিত একটা ছিল
মানুষের স্বপ্ন ছিল তা ক্রমশ চুরমার হয়ে গেল। তিনি কিন্তু না জাতীয় সরকার না গণতান্ত্রিক, তিনি নিজেও সারা জীবন ডানপন্থী মানুষ ছিলেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে একটা গ্রুপ তাকে বামপন্থী দিকে নিয়ে এক ভয়ঙ্কর অবস্থা পতিত হলো এবং তার ভয়ঙ্করভাবে তার মৃত্যু হলো। তারপরে যে জিয়াউর রহমান সাহেব আসলেন, তিনি কিন্তু তখন তরুণ, বয়স মোটামুটি একদমই যুবক। তিনি যেভাবে একটা টোটালি ডিরেইল একটা কান্ট্রি, তার ইকোনমি একটু ডিপ্লোরেবল, মারাত্মকভাবে পর্যদস্ত, কিছুই নাই, সেখানে তিনি কিন্তু মানুষকে মোবিলাইজ করলেন। আমার মনে আছে খাল কাটার নাম করে তিনি মানুষকে মহাসত্যের মতো করে মানুষকে আপনার মোবিলাইজ করতে পেরেছিলেন। অনেক পরে বুঝেছি খাল কাটা ছিল একটা রূপক, একটা উছিলা, আসো চলো কিছু করি, জাপানিরা বলে গাম্বারি মাসো, চলো কাজ করি। তো তিনি কিন্তু ওই মহাসত্যের ওই স্টাইলটাকে নিয়ে এলেন, কিন্তু তারপরে উনি যেটা আলম কবির সাহেব বললেন যে একটা গণতন্ত্রের দিকে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। এবং তারপরে যা হলো যে তাকে চরম জাতীয়তাবাদী একজন নেতা হিসাবে তাকেও একদিকে শেখ মুজিব রহমান মারা গেলেন ৭৫ সালে এবং তিনিও কিন্তু ৮১ সালে তাকে হত্যা করা হলো, এবং সেটা বাইরের ষড়যন্ত্রই মূলত, কারণ তিনি অনেক সুন্দর করে চালাচ্ছিলেন। কিন্তু গণতন্ত্রের যে ইনস্টিটিউশন, এই দলগুলোর মধ্যে বিভিন্ন দলাদলি কোন্দল, সেটাও একটা কিন্তু জিয়াউর রহমান সাহেব সেগুলো থামাতে গিয়ে চট্টগ্রামে আপনার মারা গেলেন। তারপরে দেখেন আমরা যে স্বপ্নগুলো দেখলাম, তারপরে ভারত সমর্থিত এরশাদ সাহেব অনেক বছর, প্রায় ৯ বছর শাসন করলেন। তিনিও সামরিক শাসক হিসাবে তারও কিন্তু অনেক অর্জন ছিল, কিন্তু জনগণের সাথে দূরত্ব ছিল, রাজনৈতিক দলগুলো তার সাথে সেভাবে তিনি গণতন্ত্রটা দিতে পারেন না, যেটা জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন। তারপরে আমরা বাংলাদেশ একটা দরিদ্র অবস্থা থেকে মোটামুটি একটা অবস্থায় আসলো। এরপরে আমি মনে করব যে আমাদের রাজনৈতিক ব্যর্থতার জন্য সব দলগুলোকেই দায় নিতে হবে, বিএনপিকেও নিতে হবে, আওয়ামী লীগকেও নিতে হবে। আওয়ামী লীগ তো মারাত্মকভাবে যে আপনার গণতন্ত্রের যে কোয়ালিটি আমরা আশা করেছিলাম, যে একটা বাংলাদেশ, আহমদ সাফা সাহেব বলতেন যে বাংলাদেশই হচ্ছে দক্ষিণ এশিয়াতে একমাত্র দেশ যেখানে রক্তাক্ত একটা যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত। অতএব বাংলাদেশই সবচেয়ে বেশি পরিবর্তন কিংবা সবচেয়ে অগ্রগামী দেশ হবে এবং বাংলাদেশই হবে এই এলাকার সবচেয়ে আধুনিক রাষ্ট্র। এটা ছিল তার চিন্তা, কারণ এখানে মানুষ রক্ত দিয়েছে এবং মানুষ এখানে, ভারতের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতা কিন্তু রক্তাক্তদের মধ্যে হয়নি, নেগোশিয়েটেড সেটেলমেন্ট ছিল, কিন্তু আমরা যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। সেই হিসাবে আমাদের যে নতুন আইন কানুন, নতুন সভ্যতা, নতুন রাজনৈতিক চিন্তা, নতুন দর্শন, নতুন অর্থনৈতিক, হাউজিং থেকে ট্রান্সপোর্ট থেকে শিক্ষা থেকে সর্বত্র, সেটা কিন্তু যতটুকু জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন, তারপরে কিন্তু সেটা ওইভাবে আমরা এগোতে পারি নাই। অর্থনৈতিকভাবে হয়তো এরশাদ সাহেব ভালো কাজ করেছেন, ড্রাগ পলিসি, উপজেলা সংস্কারগুলো এগুলো করেছেন। একটু জাস্ট আপনার কাছ থেকে ওই যে আমি যেটা জুলাই অভ্যুত্থান এবং গত 1 বছরের খানিকটা বেশি সময়ের কথা একটু বুঝতে চাইছিলাম, আমি ওখানে আসছি, ছোট্ট করে বললে আমি আবার একটু ওনার কাছে যাব। জি, আমি ওখানে আসছি। সেটা হলো এই জুলাই আগস্টে দেখেন দুনিয়া কাঁপানো এই ঘটনার পরে আমরা যা প্রত্যাশা করেছি, আমি মনে করি যে আমাদের ডক্টর ইউনূস সাহেবের কাছে এটা বেশি প্রত্যাশা করা হয়ে যাচ্ছে, কারণ তিনি তো বিপ্লবের কোনো নেতাও নন এবং বিপ্লবী সরকারও তিনি প্রতিষ্ঠা করেন নাই। বরং বিপ্লবে যারা বড় ইন্ধন দিতে পারতেন, ব্যাকিং দিতে পারতেন, কারণ বিপ্লব আফগানিস্তানের তালেবানদেরও কিন্তু একটা মিলিশিয়া আছে, একটা বিপ্লবী আদর্শ আছে, বিপ্লবী চেতনা আছে, পলিসি আছে, যেমনটা এর আগে আমরা ইরানে দেখেছি ইসলামিক রেভলিউশন, ওর ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি, ওর চীনের কমিউনিস্ট পার্টি। তাহলে আমরা এখানে যে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত আসলাম, কোনো বিপ্লবী পার্টি কিন্তু আমাদের সামনে আসেনি, এবং তারাও যেভাবে এবারও আমরা যা আশা করছি, আমার কাছে মনে হয় যেন আমরা বেশি আশা করছি, কারণ এখানে কোনো বিপ্লবী পার্টি তো নাই, এবং পার্টিগুলো কিন্তু বৈপ্লবিক পরিবর্তনের জন্য যা করা উচিত ছিল সে ব্যাপারে একমত হতে পারে না। এমনকি তারা এখনও পর্যন্ত এই যে এত হাজারো তরুণরা প্রাণ দিল, এত বড় একটা ঘটনা, তার একটা ইশতেহার যাকে বলা হয়, যেটা কার্ল মার্কস করেছিলেন, এখানে বলা হচ্ছে জুলাই চার্টার, সনদ। এটা আসলে ইশতেহার আকারে হতে পারত যে আমরা এই ব্যাপারগুলোর ব্যাপারে একমত পোষণ করছি। আমি মনে করি যে এইখানে একটা চরম ব্যর্থতা আমাদের আছে এবং আগামী রাজনীতিকে এটা জবাব দিতে হবে
যে মানুষ যে প্রত্যাশা করেছিল নতুন রাজনীতি, নতুন পরিবর্তন, দুর্নীতিমুক্ত একটা দেশ, এখানে আমরা ইকোনমিক্যালি আরও অনেক ভালো করব, জীবন মান উন্নত হবে, সেটা বিগত 15-17 বছরে যে ভয়ঙ্করভাবে আমরা অভিজ্ঞতা পেলাম যে আমাদের রাষ্ট্রকে টোটালি ব্যর্থ রাষ্ট্রের পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা। সেখানে আমি বলবো যে এটা অলৌকিক মতো হয়েছে কিন্তু 5ই আগস্টের ঘটনা। কারণ আমরা এই অনুষ্ঠানে বহু আলোচনা করেছি যেখান থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে সাগর চুরি হচ্ছে, কি মারাত্মক কথা। এবং সেটা চুরি হয়ে দেখা গেলো খালি করে নিয়ে গেল এবং ব্যাংক প্রতিষ্ঠা করে, একটা নয়, দুটা নয়, তিনটা নয়, অনেকগুলো ব্যাংক প্রতিষ্ঠা করলো অলিগার দ্বারা, যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন লুণ্ঠন হলো। এবং আমরা দেখলাম কিন্তু জনগণ ঠিক সময় মতো এসে কিন্তু সেটাকে উপড়ে ফেলে দিল। তারপরে যেটা আশা করা গিয়েছিল যে সবাই মিলে তারা এইসব জায়গাগুলিতে একমত হবে যে গণতন্ত্রটা কীরকম হবে, শাসন কীরকম হবে, বিচার ব্যবস্থা কীরকম হবে। এমনকি আমি মনে করি সামরিক বাহিনীরও নতুন করে তার সোভারেন্টির সংজ্ঞা তাদেরকে দিতে হবে, যে এই যে যারা অলিগার্ক তারা পাহারা দিলেন, সেনাবাহিনী আছে, এয়ারফোর্স আছে, নেভি আছে, আমাদের পুলিশ আছে, প্রতিরক্ষা বাহিনী, সিকিউরিটি, এনএসআই, ডিজিএফআই সব আছে, কিন্তু এত কোটি বিলিয়ন ডলার কী করে পাচার হলো, কী করে পাচার হলো? তাদের জবাবটা কি জাতির কাছে? তার মানে তারা সবাই ব্যর্থ হয়েছে। তো সেই জন্য আমি মনে করি বাংলাদেশকে ডেফিনেট একটা নতুন রাজনীতি দিতে হবে এবং সেখানে নতুন দিক নির্দেশনা দিতে হবে। এই ব্যর্থতা হলে পর কিন্তু আমাদের, আমি মনে করি জনগণ ক্ষমা করবে না এবং জনগণের যে বিপ্লবী চেতনা, যে বিপ্লবী প্রত্যাশা, তার ভাষা দিতে হবে রাজনীতিকে। সেটা হয়তোবা আগামী নির্বাচনের মাধ্যমে আমরা মনে করি যে ওইদিকে যাবে, কারণ যেহেতু কোনো বিপ্লবী সরকার হয়নি, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে একটা দিক নির্দেশনা আমরা এই মুহূর্তে। মিস্টার আলমগীর কবির, আমরা সংস্কার, পরিবর্তন এগুলি নিয়ে কথা বলছিলাম। আরেকটাও সবচেয়ে বহুল উচ্চারিত শব্দ গত 1 বছরের বেশি মধ্যে বিচার, এবং বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং সেখানে কিছু মামলার চার্জশিট হয়েছে, কিছু কিছু শুরু হয়েছে। বাট একটা বড় বিতর্ক এখন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে, যে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর যেসব সদস্যরা প্রাক্তন বা বর্তমান যাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের বিচার কিভাবে হবে, তারা সেনা হেফাজতে থাকবেন না সিভিল হেফাজতে থাকবেন, কে বিচার করবে, কি বিচার করবে। এবং এটা নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে অতীতে বিভিন্ন সময় নানা কথাবার্তা বলা হয়েছে, এখনও বলা হচ্ছে। কিন্তু দুটো পক্ষ এখানে দাঁড়িয়েছে। একটা পক্ষ মনে করে যে আর্মির ডিসিপ্লিন বা আর্মির আইন অনুযায়ী সব কিছু হওয়া উচিত, অন্য একটা পক্ষ মনে করেন ক্যান্টনমেন্ট করিয়ে দিতে হবে, সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে, এদের সব বিচার করতে হবে, ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে। সো বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়েছে, অনেকেই মনে করেন যে এক ধরনের স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যুটা ঝুঁকিপূর্ণ, নিরাপত্তার সংকট আছে। সেখানে একমাত্র বাংলাদেশের 53-54 বছরের প্রতিষ্ঠান মন্দের ভালো বললেও টিকে আছে। কেউ ভালো বলবেন, কেউ খারাপ বলবেন, কিন্তু প্রতি সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী। কিন্তু সেটাকে নিয়ে এখন যা হচ্ছে, আপনার কাছে কী মনে হয় যে এটা কতটা সমীচীন, যৌক্তিক, বা যৌক্তিক হলেও আপনি বলতে পারেন? দেশে একটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন নানানভাবে হতে পারে। ষড়যন্ত্র চক্রান্তের মধ্য দিয়েও পরিবর্তন হতে পারে, জনতার বিপ্লব, গণ অভ্যুত্থানের মধ্য দিয়েও পরিবর্তন হতে পারে, আবার নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হতে পারে। তো আমাদের দেশে একটা গণবিপ্লব হয়েছে এবং এই জাতি সর্বোচ্চ আত্মত্যাগ করেছে। এখানে পরিবর্তনের পথ কোনো ষড়যন্ত্রের পথ ছিল না, চক্রান্তের পথ ছিল না। এটা ছিল একটা জাগরণ, গণ অভ্যুত্থান, পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে মানুষ রাস্তায় নেমেছে স্বতঃস্ফূর্ত। এখানে কৃষক, শ্রমিক, কামার কুমার, তাঁতি, জেলে, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, এখানে কোনো মাস্টার মাইন্ড, একক নেতা, এদের প্রত্যেকের অবদান ছিল, কেউ নেই। তো সেই বিপ্লব বলি আর অভ্যুত্থান বলি, একে নিয়ে যে মাস্টার মাইন্ডের পায়ে কদমবুচি করালো, মাস্টার মাইন্ড বলে এটা একটা কদমবুচি হয়ে গেল, যার মাধ্যমে জনতার সংগ্রাম, জনতার আত্মত্যাগ, জনতার যে সর্বোচ্চ আত্মত্যাগ করেছে এই জাতি, সেটাকে বৃথা করা হলো। আবার
এটাকে আবার কখনো কখনো বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা, বলে আমাদের স্বাধীনতাকেও ছোট করা হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে প্রফেসর ইউনূসকে আমি বিপ্লবী নেতা মনে করি না, বা আমি তাকে রাজনীতিবিদও মনে করি না, যে তিনি রাজনৈতিক লোক, আমি এটা মনে করি না। সেটা আমার ভুল হতে পারে, কিন্তু আমাকে বুঝিয়ে বলতে হবে যে কোন অংশে, কোন ইয়েতে প্রফেসর ইউনূস রাজনীতিক। ফলে রাজনৈতিক সমস্যার সমাধান দেওয়ার সক্ষমতা ওনার নাই, এবং সরকার কোন নীতি এবং কিসের উপরে, কোন আদর্শের উপরে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমি জানি না, বা সরকার কখনো বলেনি যে আমাদের এই ফিলোসফি, এই আদর্শ। একটাই তাদের কথা যে আমরা একটা ইলেকশন করতে আসছি। তো সেই ইলেকশন নিয়েও তাদের তালবাহানা, তাদের এলোমেলো কথাবার্তা, কে কী বলছে, কখন কি বলছে, এখন একটা বলছে, পরে আর একটা বলছে, এটা নিয়ে অনেক তালবাহানা আছে। একটা কথা আছে এখানে, সংস্কার প্রশ্নটা আছে, সংস্কার বিচার ইলেকশন, এই তিনটা কাজ তারা করবে কথা ছিল। তো সংস্কার এখন সুদূর পরাহত, সংস্কার এখন ঘরে ঢুকে গেছে। বিচার, এই এতদিন পরে এসে বিচার নিয়ে একটা হইচই শুরু হয়েছে, এবং সেই বিচারের মধ্যে আর্মিকে আবার টেনে আনা হয়েছে। আর্মিকে টেনে এনে কেউ বলছে ক্যান্টনমেন্ট আক্রমণ করব, ইট খুলে নেব। মানে সেনাবাহিনী জনগণ যেদিন মুখোমুখি দাঁড়ানোর কথা ছিল সেদিন মুখোমুখি দাঁড়ায়নি। এখন কেউ বলে সেনাবাহিনী ভয়ে সেদিন বিপ্লবকে সমর্থন দিছে। না, আমাদেরই ছেলে সেনাবাহিনী, এবং এই সেনাবাহিনীকে আমরা দেশপ্রেমিক বারবার বলেছি, এবং দেশপ্রেমের কোনো ঘাটতি এই সেনাবাহিনীর মধ্যে ছিল না, কোনোদিনও ছিল না। তারা মার খেয়েছে, সুযোগ পেলে মার দেবে দেশি বিদেশি অপশক্তিকে। সেনাবাহিনী সেই মারটা দিতে এখনো পারেনি, সময় হলে দেবে। আমাদের সেনাবাহিনীর উপরে আমার বিশ্বাস, আস্থা পুরোপুরি আছে। আমি জানি যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সেনাবাহিনী গঠিত হয়েছে, দেশপ্রেমীর মধ্য দিয়ে যে সেনাবাহিনী গঠিত হয়েছে, সেই সেনাবাহিনী পৃথিবীতে বৃথা যেতে পারে না, তারা ব্যর্থ হতে পারে না। কিন্তু স্বাধীনতার পর থেকেই আমাদের সেনাবাহিনীকে নিয়ে একটা ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র চক্রান্তের জাল বহুদূর বিস্তৃত। এর সাথে দেশি বিদেশি চক্র জড়িত আছে। দেশের অভ্যন্তরে কিছু মুনাফেক, বেঈমান, যারা রাষ্ট্রঘাতী শক্তি, তারা প্রথম আক্রমণটা সেনাবাহিনীকেই করে, আবার সুযোগ পেলে তারা রাষ্ট্র ধ্বংসের যেগুলো পলিটিক্স সেগুলো তারা থ্রো করে। আমার এখনও বিশ্বাস আছে, পূর্ণ বিশ্বাস আছে যে আমাদের সেনাবাহিনী বিপদগামী নয়। এই সেনাবাহিনী দেশপ্রেমিক, এই সেনাবাহিনী রাষ্ট্র রক্ষার সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে। সেনাবাহিনী যেমন বিপ্লবকে সহযোগিতা করেছে, সহায়তা করেছে, এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর যে একটা শক্ত ভূমিকা ছিল, কঠিন ভূমিকা ছিল, কঠিন সিদ্ধান্ত ছিল। সেনাবাহিনীর এই সিদ্ধান্তটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল সেই মুহূর্তে, কিন্তু সেই সিদ্ধান্তটা তারা নিতে পেরেছে। এখন এই সেনাবাহিনী এবং জনগণ, রাষ্ট্র, এটা একীভূত হয়ে গেছে। বাংলাদেশ রাষ্ট্র, সেনাবাহিনী এবং জনগণ আমরা একীভূত হয়ে গেছি। আন্দোলন, সংগ্রাম এবং চিন্তা চেতনা এবং ভবিষ্যৎ রাজনীতির দিকে তাকিয়ে আমরা এটা হয়েছি। আমাদের শত্রু মিত্র নির্ধারণ হয়ে গেছে, কারা আমাদের শত্রু, কারা আমাদের বন্ধু, কারা আমাদের মিত্র, এটা নির্ধারণ হয়ে গেছে। এটা নতুন করে আর বলার দরকার নেই। তো এটা যখন নির্ধারণ হয়ে গেছে, তখন এখানে সেনাবাহিনীর ভূমিকা এবং জনগণের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। যারা
যারা সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করে, অপমান করে, অপদস্থ করে, যারা বাহুবা লুটতে চান, যারা নিজেদেরকে মনে করেন যে একটা মহা বিপ্লবী হয়েছেন, মহামানব হয়েছেন, তারা মহামানব নয়। তারা রাষ্ট্রঘাতী শক্তি, তারা দেশবিরোধী শক্তি, তারা জাতিবিদ্বেষী, জাতিবিরোধী শক্তি। আমি মনে করি যে এই মুহূর্তে বিচারকে ঘিরে যেগুলো চলছে, বিচার, অপরাধী শাস্তি হবে, বিচার হবে, বিচারের স্বচ্ছতা কতখানি আছে, কতটুকু আছে সেটা ভবিষ্যৎ বলবে। জি, যে অতীতে যে বিচারগুলো হয়েছে সেই বিচারে অনেক সময় স্বচ্ছতা ছিল না, এটা প্রশ্নবিদ্ধ বিচার হয়েছে অনেকের উপরে। তো এই বিচারটা আমরা মনে করি যে এটা স্বচ্ছ বিচার হতে হবে এবং স্বচ্ছ বিচারই হবে। এবং সেনাবাহিনীর রোল তো এখানে বিচারের বিরুদ্ধে না। সেনাবাহিনীকে এখানে আসামির কাঠগড়ায় খাড়া করার কি প্রয়োজন আছে? আমি তো এই প্রয়োজনটা খুঁজে পাই না। Absolutely. জি, মিস আব্দুল হক। আমি মনে করি যে আমাদের নেতা আলমী কবির সাহেব যথার্থ বলেছেন, সেনাবাহিনী অ্যাজ এ হোল জনগণের সাথে মুখোমুখি হওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং যেটা স্পষ্ট করে বলা যায় সেটা হলো যে যারা অপরাধ করেছেন সেটা শুধু সেনাবাহিনী তো নয়, সিভিল সার্ভিসে, এমনকি বিচারকরা, বিভিন্ন নিরাপত্তা বাহিনীগুলো, ইন্টেলিজেন্স বাহিনী, তারাও অনেকে অপরাধ করেছেন, তারা আইন অমান্য করেছেন, মানুষকে আপনার হত্যা করেছেন। এগুলো যারা জড়িত তাদের অবশ্যই বিচার হতে হবে। সেটা ব্যক্তি সে যেই পদে থাকুক না কেন, এমনকি প্রধানমন্ত্রীর বিচার হবে এবং না, কিন্তু যে কোনো ব্যক্তির হওয়া উচিত। ইস্যুটা বিতর্কের জায়গা এখন এসেছে, কোথায় বিচার হবে, কে বিচার করবে? এটা কি সেনা আইনের মধ্যে বিচার হবে, না এইখানে বিচার এখন হবে? যেহেতু সিভিল আদালত একটা বিচারের উদ্যোগ নিয়েছে, সেটাকে সম্মান করতে হবে এবং সেখানে সম্মান করে আমি মনে করি যে সেটা বাহিনীর সম্পূর্ণভাবে কেনই দায় নেবে, ব্যক্তি যারা জড়িত তাদেরকে বিচারের হাতে দিতে হবে এবং কখনোই পুরো বাহিনীকে জনগণের সাথে এটা একভূত করা কোনো মতেই উচিত নয়। আমার আরেকটা কথা, সেটা হলো আমি নিজে যেহেতু দেখেছি ওই সময়টাতে সেনাবাহিনী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পালন, তারা তো ফায়ার ওপেন করে নাই, যদি করতো তাহলে কিন্তু আরও বহু মানুষের রক্তপাত হতে পারত। ফলে সেই সময় তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় একটা কঠিন সিদ্ধান্ত তারা নিয়েছে। বাট আমরা হয়তো প্রত্যাশাটা অনেক বেশি করছি, কারণ মানুষের মধ্যে একটা বিপ্লবের আকাঙ্ক্ষাটা তীব্র। এইটার ভাষাটা দেওয়া উচিত স্টেটসম্যান, রাজনৈতিক নেতাদের। এটা ইউনূস সাহেবকে যদি আপনার প্রত্যাশা করেন, আমি মনে করি দ্যাট উইল বি টু মাচ টু এক্সপেক্ট, বিকজ উনি তো নাইদার হি ইজ এ পলিটিশিয়ান, বাট উনি যতটুকু এসে ওই সময়টা একটা অন্তর্বর্তীকালীন সময় একটা স্টেবিলিটি করার চেষ্টা করেছেন, ভারতকে একটা যে বার্তা দিয়েছেন, আমি ওই জায়গায় কিন্তু ওনাকে প্রশংসা করি যে উনি কিন্তু এটা খুব স্টার্ন বার্তা দিয়েছিলেন ইন্ডিয়াকে, দেওয়াতে কিন্তু টোটাল সিচুয়েশনটা ওনার ব্যক্তিগত ইমেজ দিয়ে উনি করেছেন। কিন্তু যেটা টোটাল জায়গাটায় অনেক বেশি প্রত্যাশা আমাদের ছিল যে সংস্কারগুলো করা, বিচার করা, কান্ট্রি, এইটা একটা বিপ্লবী সরকারের কাজ, সেটা কিন্তু কোনো মতেই তাদের, আমি মনে করি ইউনূস সাহেব কত পারতেন না, আনলেস এই টোটাল পলিটিক্যাল পার্টি এবং সেনাবাহিনী যদি তার পেছনে গিয়ে দাঁড়াতো, ওকে এই আদর্শ, এই নীতি, এই ফিলোসফিতে নতুন করে সরকার হবে, এটা বিপ্লবী সরকার, ওর এতদিনের মধ্যে নির্বাচনের সরকার হবে বা দিয়ে যা ইস্যু। এইখানে দু একটা জেনে দেখেন, অর্থনীতিতে যে ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, শেখ হাসিনার নিজেও যদি তিনি থাকতেন তাহলে কয়েক মাসের মধ্যেই কিন্তু ব্যাংকরাপ্ট হয়ে যেত কান্ট্রি, যেভাবে পাচার হচ্ছিল। যে হাসিনার পতন হলো, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু অল্প সময়, 1 বছরের মধ্যে কিন্তু অবস্থা কিন্তু ফিরে আসলো। ডলারের দাম কিন্তু এখন যদি বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংক ডলার না কিনতো, ডলারের দাম কিন্তু 110 টাকা চলে আসতো, কি 100 টাকা চলে আসতে পারতো। কিন্তু রপ্তানির স্বার্থে এটা করে, তার মানে হলো যে অলিগারদের কন্ট্রোল করার কারণে, ব্যাপক অর্থ পাচারটা বন্ধ করার কারণে, তাদের কতগুলি যে অপরাধী ব্যাংক সেগুলোকে বন্ধ করার কারণে কিন্তু ইমিডিয়েটলি আমরা বেনিফিটটা পেয়েছি। ঠিক ফাইন্যান্সিয়াল সেক্টরে, অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু সরকারের অনেকগুলো অর্জন আছে। আপনি এটা আমি মনে করি যে বলা উচিত যে তারা অনেকটাই এগুলো জায়গায় আপনার করতে আনতে পেরেছেন। কিন্তু যেটা যে পাচার হয়েছে বিশাল অর্থ, সেই জায়গায় তাদের বিচারের ব্যাপারে আমরা অগ্রগামী হতে পারি নাই। এর কারণ হয়তো বহুবিধ কারণ, সেটা দরকার ছিল একটা বিপ্লবী সরকারের, যারা দিন রাত খেটে এগুলো করতেন। আমরা তো সেটা করতে পারি নাই। সেই দোষ কেবলমাত্র ইউনূস সাহেবকে দিলে আমি মনে করি যথার্থ হবে না, কারণ
ইউনূস সাহেবের সরকার কিন্তু কোনো মতে বিপ্লবী সরকার নয়। তো দেয়ারফর এখানে এইটার দায় নিতে হবে সবাইকে, এটার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে, এটার দায় আমি মনে করি সেনাবাহিনীকে নিতে হবে, যে তারা যদি সবাই মিলে আসতেন যে এত বড় একটা রক্তপাতের পরে আমরা বাংলাদেশকে নতুন করে সাজাবো, সেটা হয়নি। অর্থাৎ আমার ব্যক্তিগত প্রত্যাশা কিংবা অ্যানালাইসিস হচ্ছে আগামী দিনের রাজনীতিতে বড় রকমের পরিবর্তন মানুষ প্রত্যাশা করবে। দেয়ার মাস্ট বি নিউ পলিটিক্যাল থটস, নিউ আইডিয়াস। এই পলিটিক্যাল ইকোনমি যেটা আলমগীর কবির সাহেব ভালো বলবেন করে, যারা অতীতে ব্যাংকের মালিক হয়েছে, কোনো ব্যবসা নাই, বাণিজ্য নেই, আমি 50 বছর ধরে ব্যবসা করি, আমি কিন্তু ওরকম জীবনযাপন করতে পারি না, কিন্তু তারা ব্যাংকের মালিক, ইন্স্যুরেন্সের মালিক, অমুকের মালিক কি করে হলো? এর জবাব কিন্তু রাজনীতিকে দিতে হবে যে এটা হবে না। আগামীতে রাষ্ট্র উদ্যোক্তা তৈরি করবে নাকি দানব তৈরি করবে, অতীতে যে আমরা দেখেছি। অতএব অর্থনীতির ক্ষেত্রে নতুন দর্শন আমরা আশা করি, এবং সেটা হবে পুঁজি কী হবে, রাষ্ট্রের পুঁজিবারটা কীরকম হবে। সে কি হারমাত অর্থ পাচারকারী কানাডায় বেগমপাড়ার লোক তৈরি করবে প্রশাসনের মধ্যে, বিচার ব্যবস্থায়, নাকি টোটাল পুঁজির একটা নতুন বিন্যাস হবে, যে আমাদের জাতীয় পুঁজি এভাবে হবে, এরকম হবে অর্থনীতি, এখানে ইন্ডাস্ট্রির জন্য সাহায্য করা হবে, উদ্যোক্তাদের সাহায্য করা হবে, এবং ব্যাংকগুলো করবে কেবলমাত্র যারা ব্যাংক করতে পারে সেরকম। এই রাজনীতি করে ব্যবসার বেনিফিট পাওয়া যাবে না, এটা কিন্তু আমরা প্রত্যাশা করি। আমি মনে করি আগামী সময়ের চ্যালেঞ্জ এটা ইউনূস সাহেবদের কাছে আমরা প্রত্যাশা করেছি, বাট দ্যাট ওয়াজ টু মাচ। ওনার সরকার এটা দেওয়ার মতো কোনো মতে অবস্থানে ছিল না, সেরকম ম্যান্ডেটও তাকে দেওয়া হয়নি, এবং সেরকমভাবে পলিটিক্যাল পার্টিগুলো তাকে ব্যাকিং করে নেই, নাকি সেনাবাহিনী সেরকমটা ব্যাকিং করেছে, যার জন্য আজকে সিভিল আদালতে এই সামরিক অপরাধীদের যদি অপরাধ করে থাকে তাদের কোর্ট মার্শালও তো হতে পারতো, করে নাই তো। অতএব বিচারটা হতে হবে। আমি মনে করি বিচার করে শুধুমাত্র আমরা শহীদদের রক্তের সম্মানটা জানাতে পারি, এবং নতুন তরুণ প্রজন্ম কয়েকজন তরুণ সরকারে আছে, এটাকে আমি তাদের একমাত্র প্রতিনিধি মনে করি না। আমি মনে করি লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যে সামিল হয়েছিল, তাদের ভাষাটা বুঝতে হবে, তারা কি প্রত্যাশা করেছিল, সেই ভাষাটা দিতে হবে রাজনীতিবিদদেরকে। মিস্টার আলমগীর কবির, প্রফেসর ইউনূসের সরকার তো কোনো আদর্শ দেননি বা জাতীয় কোনো নীতি নির্ধারণ করেননি, এটা অনেকটা ডেকে আনা সরকার, ডেকে আনে সরকার। অবশ্যই তাই। তো যিনি বিপ্লবী না বা যিনি আন্দোলনে তার জন্য কোনো ভূমিকা ছিল না, আন্দোলনের মধ্যে দিয়ে যে সরকার গড়ে ওঠেনি, সেই সরকারের কাছে আমরা যদি বিপ্লবের কনসেপ্ট, ফিলোসফি, এটা যদি আমরা চাই, এটা আমরা কিভাবে পাবো? উনি হক ভাই একটা খুব ভালো কথা বলেছেন, যে আমরা এই অঞ্চলে যুদ্ধের মধ্যে দিয়ে একটা রাষ্ট্র পেয়েছি, রাষ্ট্র গঠন করেছি। তো মধ্যবিত্ত শ্রেণী, পৃথিবীতে মধ্যবিত্ত শ্রেণী কিন্তু কোনো রাষ্ট্র গঠন করেনি, আমার এটা জানা নাই। কিন্তু এই ৭১ স্বাধীনতার যুদ্ধ ছিল মধ্যবিত্ত শ্রেণীর যুদ্ধ, এবং এই যুদ্ধে মধ্যবিত্তরা জয়ী হয়েছে, জয়ী হয়ে তারা একটা রাষ্ট্র গঠন করেছে। কিন্তু মধ্যবিত্তের ধনী হওয়ার আকাঙ্ক্ষা প্রবল, মধ্যবিত্ত কিন্তু ধনী হতে চাই, বড় হতে চাই, ফলে একটা লুটেরার ট্রেন্ড স্বাধীনতার পর থেকে এই রাষ্ট্রের মধ্যে ছিল, থাকাটাই স্বাভাবিক। আর জাতীয় পুঁজির কথা বলছেন, জাতীয় পুঁজি এটা দেশের মাটি থেকে গড়ে ওঠা পুঁজি, এটা কম্পিউটার ক্যাপিটালের বিরুদ্ধাচরণ করবে, আবার বিদেশি আগ্রাসী পুঁজির বিরোধিতা করবে, করে এই পুঁজিটা গড়ে উঠবে। কিন্তু জাতীয় পুঁজি সবসময় সাম্রাজ্যবাদী, আগ্রাসন নেই, আধিপত্যবাদী পুঁজির কাছে পরাজিত হয়, তারা ধর্ষিতা হয়। ইভেন বড় পুঁজির কাছে ছোট পুঁজি মার খায়। ফলে আমরা যত আকাঙ্ক্ষাই করি সুতীব্রভাবে জাতীয় পুঁজির বিকাশের জন্য, জাতীয় পুঁজির বিকাশ বাংলাদেশে ঘটবে না, ঘটাটা কঠিন। কারণ এর অধিকাংশ পুঁজি দালাল পুঁজি, বৃহৎ পুঁজিগুলো দালাল পুঁজি। আর এই দালাল পুঁজি একটা দালাল রাষ্ট্র, দালাল নেতৃত্ব কামনা করবে, আশা করবে যে দেশে একটা দালাল নেতৃত্ব থাক, দালাল পুঁজি বিকশিত হওয়ার সুযোগ পাবে। তো আমি এই বিষয়গুলো ছাড়া
সবচেয়ে বড় যে সমস্যাটা এখন জাতির সামনে আসছে সেটা হচ্ছে নির্বাচন নিয়ে একটা বড় সমস্যা। নির্বাচন কি আদৌ হবে কিনা, এটা পথে ঘাটে মাঠে সর্বত্র সবার প্রশ্ন, সবার একই প্রশ্ন যে নির্বাচন হবে কিনা, আর হলে সেটা কি ধরনের আর নির্বাচন হলে হবে? কি ধরনের নির্বাচন হবে, সেটা কি কেমন নির্বাচন হবে? আগের নির্বাচনের ধারাবাহিক আগের একটা নির্বাচনের মতো কিছু হবে হবে কিনা? কিনা। তো এখানে এই জাতিরই প্রয়োজন যে এখানে ডেমোক্রেটিক মডারেট পলিটিক্সটাকে রক্ষা করা। আমরা বিরোধী দল হতে চাইলেও আমাদের অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু নির্বাচনটা ভালো হতে হবে এবং পলিটিক্সটা স্বচ্ছ হতে হবে, সঠিক হতে হবে। সঠিক রাজনীতি, বড় দল ছোট হয়ে যায় আর ছোট দল বড় হয়ে যায়। ছোট দল বড় হয় যদি সঠিক রাজনীতি দেয়, ছোট দল বড় হয়ে যায়। আর বড় দল ছোট হয়ে যায়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে যায় যদি তার রাজনীতি সঠিক না হয়। যেমন আমাদের দেশে কংগ্রেস, আমাদের দেশে মুসলিম লীগ, এগুলো আমাদের উদাহরণ। ন্যাশনাল আওয়ামী পার্টি, এটা একটা বড় দল ছিল, বড় রাজনৈতিক দল ছিল, শেষ হয়ে গেছে। জাসদ কিন্তু খুব ছোটোখাটো দল ছিল না, স্বাধীনতার পরে এটা তরুণদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। এটার কারণ হচ্ছে কারেক্ট পলিটিক্সটা আফোল্ড করতে হয়, কারেক্ট পলিটিক্সটা আনতে হয়। তো আহমদ সবার কথা বললেন আপনি, আপনারও খুব প্রিয় মানুষ, আমারও খুব প্রিয় মানুষ। আমি আজিজ সুপার মার্কেটে ছুটে যেতাম, পয়সা খরচ করে নওগাঁ থেকে আমি আসতাম আজিজ সুপার মার্কেটে তার দুটো কথা শোনার জন্য। তো উনি মহামানব না, উনি এই সময়েরই সন্তান এবং সময়ের প্রতিধ্বনি উনি করেছিলেন। এবং তাকে আমি শুধু কবি মনে করি না, লেখক মনে করি না, তাকে ফিলোসফার মনে করি। অবশ্যই। তো এখন একটা রাজনীতি বিল্ড আপ করবে কে? এই দালালি যে চক্র, এই চক্রের মধ্যে ষড়যন্ত্র চক্রান্তের যে চক্র, এই চক্রের মধ্যে রাজনীতি গঠন করবে কে? রাজনীতি গঠন করতে হলে আমাদের একটা সুস্থ চিন্তা ফিরে নিয়ে আসতে হবে রাজনীতিতে, একটা উন্নত চিন্তা, উন্নত আদর্শ ফিরে নিয়ে আসতে হবে, এবং এটা এখন নাই, অনুপস্থিত। তরুণদের উপর আমি খুব আশাবাদী ছিলাম। আমি তরুণদের নিয়ে অনেক স্বপ্নও দেখেছি। আমি মনে করেছি যে এরা বদলায় দেবে, যেসব স্লোগান এরা দিয়েছে, যেসব সুন্দর কথা বলেছে, যেসব আদর্শবাদ প্রচার করেছে, রাষ্ট্র মেরামত, এগুলো যখন কান পেতে শুনেছি, আমি শুধু না, দেশের অগণিত মানুষ, লাখো কোটি মানুষ, তারা এই তরুণদের আশা ভরসার স্থল হিসেবে দেখেছিল। কিন্তু এই গত এক বছরে তরুণরা যা করলো, যা দিল এই জাতিকে, যা ঘটালো, আমরা আশাহত। ফলে আবার নতুন করে তৃতীয় মাত্রায় এই কথা বলতে চাই যে বিএনপি জিয়াউর রহমান করেছিল একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে, নিয়মতান্ত্রিক পলিটিক্স থেকে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিল, এবং নিয়মতান্ত্রিক পলিটিক্স থেকে বিএনপি যেন সরে না যায়, এবং অন্ততপক্ষে ক্ষমতার রাজনীতি এটা বড় নয়। মানে ক্ষমতার রাজনীতির জন্যই মনে হয় তারা বলে ফেলেছে যে ইউনূস হচ্ছে দ্বিতীয় জিয়া। তো ক্ষমতার রাজনীতি বড় নয়, জিয়া এই দেশে আর জন্মাবে না, এটা আমরা দ্বিতীয় জিয়ার আকাঙ্ক্ষা করতে পারি, আমরা দ্বিতীয় জিয়ার স্বপ্ন দেখতে পারি, কিন্তু জিয়া জন্মাবে না। জি, আমরা একেবারে যে শেষের দিকে ক্লোজিং রিমার্কস হিসেবে মিস্টার আব্দুল হক। আমি মনে করি তরুণদের মিনিট তিনেক সময় আপনার জন্য, 3-4 মিনিট। তরুণদের নিকটে আমি আশাহত সম্পূর্ণভাবে নই, কারণ যারা এই সময়ে রাজনীতি জড়িত ছিল তাদের ভুল ভ্রান্তি কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে, রাজনৈতিক দলগুলোও কিন্তু তাদেরকে কাছে টেনে নিতে পারত। যেমনটা আপনার শেখ হাসিনা যেমন তরুণদেরকে বোঝার চেষ্টা করেন নাই, তেমনি আমার মনে হয় কেবলমাত্র নতুন একটা দল করেছে কিছু তরুণ, সেটাকে আমি মনে করি না যে সম্পূর্ণ তরুণদের প্রতিনিধি তারা, এটা আমি মনে করি না। আমার মনে হয় যে লক্ষ লক্ষ তরুণরা কিন্তু লেখাপড়া করছে কিংবা তারা তাদের কাজে ফিরে গিয়েছে, তারা কিন্তু যারা
নট নেসেসারিলি যে তারা এসে এইসব রাজনীতিতে জড়িত হয়েছে। কিন্তু তরুণদের উপরে আমি আশা রাখি এই জন্য যে তারা যেভাবে প্রাণ দিতে পেরেছে সেটাই আমার আশার স্থল। আমি মনে করি যে বাংলাদেশে আগামী দিনে তরুণরাই নতুন করে আবার আমাদেরকে নতুন জায়গায় নিয়ে যাবে এবং সে ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার আমাদের যে একটা সুস্থ রাজনীতি, সুস্থ চিন্তা কিংবা উন্নত আদর্শ আমরা যেটা আশা করেছি, এখন কিছু লোক যদি দুর্নীতিপরায়ণ হয়, যেমন বিএনপির মধ্যে কি অনেক মানুষ বিএনপি করে বড়লোক হয়নি, ব্যাংকের মালিক হয়নি, তারা কি এই রাজনীতির বেনিফিট তারা পায়নি? পলিটিক্যাল ইকোনমি এই ক্ষমতা রাজনীতিতে হয়েছে, কিন্তু জিয়াউর রহমান সাহেব কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের টোটাল অর্ধ শতাব্দীর বেশি সময়কার যে রাজনীতি তার মধ্যে তিনি নিঃসন্দেহে ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হিসেবে থাকবেন। এবং কারণ হচ্ছে তিনি একটা নতুন রাজনীতি দিতে পেরেছিলেন ওই সময়, এবং সেনাবাহিনীতে থেকেও তিনি কিন্তু প্রচণ্ড রকমের বিপ্লবী সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় যদি সামরিক বাহিনীর অফিসাররা এই বিপ্লবের আকাঙ্ক্ষা পোষণ না করতেন, বাংলাদেশের ইতিহাস কী হতো আমি জানি না। কারণ তারা যখন সামরিক বাহিনীর অফিসাররা রিভল্ট করলো তখনই কিন্তু ওরা ব্যাক পেল। তারাই যখন ওই যে হবিগঞ্জের চা বাগানে গিয়ে মিটিং করে চাপ দিল, তখন কিন্তু তাজউদ্দিন সাহেব ইন্দিরা গান্ধীর কাছে দৌড়ে গিয়ে নতুন করে সরকারের ঘোষণা ইত্যাকার করলেন। সেটা ছিল সামরিক বাহিনীদের বড় রকম একটা অবদান। আমাদের জুলাই আগস্টের এখানেও কিন্তু সামরিক বাহিনীর বড় রকমের ভূমিকা ছিল, যদিও তারা একটা বিপ্লবী সরকার গঠনের ব্যাপারে তাদের প্রস্তুতি ছিল না, নাকি আমাদের রাজনৈতিক দলগুলোর ছিল। ফলে এখানে একটা মিসম্যাচ রয়ে গেল। প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীকে বিগত প্রায় বিশাল সময় ধরে একটা কর্পোরেট বাহিনী হিসেবে গড়ে তোলা হলো, তারা কি সত্যিকার ওয়ারফেয়ারের এক্সারসাইজ করেছে, প্রস্তুতি নিয়েছে? আমার মনে হয় এই জায়গায় কিন্তু প্রশ্নবোধক। এটা প্ল্যান করে কিন্তু তাদেরকে ব্যবসার দিকে ঠেলে দেওয়া হয়েছে যে ওয়ারফেয়ারের কোনো দরকার নেই, তোমরা গিয়ে ব্যবসা করো, টেন্ডারবাজি করো, তোমরা সরকারের সাপ্লাই করো। এইটার মধ্যে দিয়ে কিন্তু এক ধরনের তাদেরকে ওই মূল জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছিল। এগুলো কিন্তু নীল নকশা। আবার ইসলামী ব্যাংকের মতো ব্যাংকে অলিগার্কের হাতে দিয়ে কিন্তু টোটাল যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল ব্যবসা বাণিজ্যে, সেটাও কিন্তু করা হয়েছে একটা গবেষণা করা ডিজাইন কিংবা থিওরির কারণে, থিওরিভাবে করা হয়েছে, কিন্তু এগুলো কিন্তু কোনোটাই অ্যাব্রাপ্টলি করা হয়নি। অতএব আজকে বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের একটা জায়গায় যেতে হবে যে হ্যাঁ আমরা নির্বাচনের দিকে যাই এবং নির্বাচনটা ভালো করে হোক, নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং ইশতেহারটা আমি মনে করি হওয়া উচিত। তাহলে আমরা বুঝবো যে রাজনৈতিক দলগুলো ম্যাচিউর হয়েছে, তারা কমিটেড। আদারওয়াইজ হয়তো আমাদেরকে নিকট সময়ে আরও বিপ্লবের প্রত্যাশা করতে হবে। আমি আশাবাদী বাংলাদেশ নিঃসন্দেহে দক্ষিণ এশিয়াতে, বাংলাদেশে কেউ দাবি রাখতে পারবে না। ধন্যবাদ। কারণ এটাই আমাদের ইতিহাসের শিক্ষা। আমরা সব প্রতিঘাত মুছে দিয়েও কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জি, মিস্টার আলমগীর কবির। ঠিক আছে, তরুণদের উপরে আশা রাখতে হয়, কারণ তারা বিপ্লবী শক্তি। কিন্তু এখন তরুণরা স্লোগানধর্মী পলিটিক্স করছে। অল্প কিছু তরুণ, নট নেসেসারিলি যে গোটা দেশের তরুণদের, না, গোটা দেশের তরুণ না, সেটা কিন্তু আমি মনে করি তাহলে ওদের প্রতি ইনজাস্টিস করা হবে। তারা স্লোগানধর্মী পলিটিক্স করছে এই অংশটা। আর তারা আওয়ামী লীগের মধ্যে ছিল, ছাত্রলীগের মধ্যে ছিল, থেকে সেখান থেকে এসে আবার বিপ্লবে অংশগ্রহণ করেছে। তো এখানে ফিলোসফি কি, পলিটিক্স কি? আমি লুকায় থাকতে পারি, আমার আদর্শকে জলাঞ্জলি দিয়ে একটা দলের ভিতরে আমি লুকায় থাকতে পারি, সেখান থেকে এসে আবার আমি আমার শানিত শক্তি দিয়ে আমি আবার নতুন পলিটিক্স বিল্ড আপ করতে পারি। এই জন্য আমি এইসব ব্যাপারে অনেকটা আশাহত, কারণ ফিলোসফি প্রয়োজন। যত কথাই বলি, যত আলোচনা করি, যত কথা বলি, পলিটিক্যাল ফিলোসফি লাগবে। ওই লিয়েনতিভের পলিটিক্যাল ইকোনমি থেকে অনেক কথা বলতে পারবেন অর্থনীতির উপরে, কিন্তু রাজনীতির উপরে যখন বলবেন
তখন আপনাকে রাজনৈতিক দর্শনগুলো অবশ্যই, অবশ্যই। একদম রুশো থেকে দর্শন শুরু ছাড়া করে তো ইয়ে থেকে শুরু করে কোনো বৃহৎ আপনাকে অর্জন সম্ভব না। অ্যারিস্টটল থেকে শুরু করে সবার কথা বলতে হবে, অবশ্যই, সবার অবশ্যই, চিন্তা নিয়ে আপনাকে মহাভারত থেকে শুরু করে রামায়ণ থেকে শুরু করে সমস্তটাই আপনাকে ধারণ করতে হবে। অবশ্যই, অবশ্যই। ধারণ করে আপনাকে পলিটিক্সটা দিতে হবে। আর শান্তিপূর্ণ পথে নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতার পরিবর্তন, এটা বাংলাদেশের হচ্ছে মূল পলিটিক্সটা এই জায়গায় আছে, যে আমাদের এই দেশে শান্তিপূর্ণ পথে নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতার পরিবর্তনের পথ আমরা করতে পারিনি। আমরা তত্ত্বাবধায়ক সরকার দিলাম, অনেক কিছু করলাম, অনেক পথ আবিষ্কার করলাম, কিন্তু কোনো পথেই একটা সুষ্ঠু নির্বাচন এবং নিশ্চিত শান্তিপূর্ণ করা পথে গেল না। ক্ষমতার হস্তান্তর এটা সম্ভব হয়নি। তবে একবার কেবলমাত্র খালেদা জিয়া একবার ওই একটা দ্রুত তত্ত্বাবধায়ক বিল পাশ করে ক্ষমতা হস্তান্তর করছে। এটা সরওয়ার্দী পারেনি, এটা ইস্কেন্দার মির্জা পারেনি, এটা আইয়ুব খান পারেনি, ইয়াহিয়া খান পারেনি, মুজিব পারেনি, এটা জিয়াউর রহমানও পারেনি। জিয়াউর রহমানও কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে পারেনি শান্তিপূর্ণ পথে, নিয়মতান্ত্রিক পন্থায়। এরশাদ পারেনি, কেউই পারেনি। কেবলমাত্র বেগম জিয়া পক্ষে সম্ভব হয়েছিল, কারণ নির্মোহভাবে ক্ষমতা ত্যাগ করার বিশ্বের দেশে দেশে যারা যে রাষ্ট্রগুলো আছে, গণতান্ত্রিক রাষ্ট্রগুলো, এরা নির্মোহ, ক্ষমতার প্রশ্নে এরা নির্মোহ, যার জন্য নির্মোহভাবে ক্ষমতা ত্যাগ করতে তাদের বাধেনি। এবং এই নির্মোহ পলিটিক্স এবং জাতীয় আদর্শ নির্মাণের পলিটিক্স, এটা আমাদের অনুসন্ধান করতে হবে, খুঁজে বের করতে হবে এবং এই পথে এগোতে হবে। Absolutely, absolutely. না হলে এটা সম্ভব না। আমি বললাম, আমি 50 বছরের হিস্ট্রিতে কেবলমাত্র বেগম জিয়া একবার ক্ষমতা হস্তান্তর করতে পারছে, আর কেউ পারেনি। তো জি। কেন এটা সম্ভব হলো? তার মধ্যে ক্ষমতার প্রশ্নে নির্মোহর ইয়ে ছিল। তাকে আবার পরামর্শ দিল, তাকে আবার কতগুলো নেতা, বিখ্যাত ব্যক্তিরা পরামর্শ দিল বিচারপতির বয়স বাড়ানোর। তো এই যে অর্থাৎ দৃঢ় শক্ত ভিত্তির উপরে আমাদের পলিটিক্সটাকে দাঁড় করাতে হবে, এটাই হচ্ছে এখন বড় সমস্যা। Absolutely, absolutely. বড় সমস্যা এটা। ধন্যবাদ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল হক এবং মিস্টার আলমগীর কবির অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমার অতিথির আলোচনা শুরু করেছিলেন জুলাই অভ্যুত্থান কি ব্যর্থ, সফল হয়েছে সেটা ওনাদের আলোচনা থেকে অন্তত আমি বুঝতে পারিনি। রাজনীতির অবস্থাটা বিপন্ন সেটা ওনারাই বলছেন, এবং 1 বছরের অর্জন খুব দেখতে গিয়ে খুব বেশি কোনো অর্জন খুঁজে পাওয়া যায়নি। আর্থিক খাতে কিছু কিছু অর্জন হয়তো আছে। মূল কথা যেটা ওনারা বলবার চেষ্টা করছেন যে নতুন একটা রাজনীতি দিতে হবে। সেনাবাহিনী জনগণকে মুখোমুখি দাঁড় করবার একটা চেষ্টাও আছে দেশটাকে অস্থিতিশীল করবার জন্য, সেটাও আলোচনা এসছে। এবং তাদের বিচারিক প্রক্রিয়া কীভাবে যারা সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন সেটা নিয়ে কিছুটা মতভিন্নতা আমি এই আলোচনার মধ্যে লক্ষ্য করেছি। তবে দুজনেরই একটা চাওয়া যে যা হয়েছে হয়েছে, এখন মন্দের ভালো হিসেবে একটা নির্বাচন হোক, এবং সেই নির্বাচনটা যেন ভালো হয় এবং দেশে আসলেই ভালো বা সঠিক রাজনীতি আনতে হবে। রাজনীতিটা যদি ঠিকঠাক না থাকে বাকি কোনো কিছু আসলে ফিক্স করা সম্ভব হবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।